সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং হাসান মামুন। দুজনের পরিচয় সবাই জানেন। দুজনকে স্বাগত জানাচ্ছি। সায়ন্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার শুনবো আপনার বক্তব্য। আপনাকে স্বাগত জানাচ্ছি হাসান মামুন। এই মুহূর্তে কি হচ্ছে, কি হবে, এটা কিন্তু চারদিকে একই আওয়াজ। দেশে একটা অনিশ্চয়তা, যেখানে যাবেন সেখানে হলে কী হচ্ছে, কী হবে, ইলেকশন হবে। তো এই গুজবটা কেন, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে মামুন ভাই আছেন আলোচনা, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আপনি যথার্থ বলেছেন। ধরেন, যেহেতু একটু টক শোতে কথা বলি, আমাদের অনেকেই মনে করেন আমরা যদি একটু টক শোতে আসি বা একটু পত্রিকায় লেখালেখি করি, আমরা মনে হয় অনেক খোঁজ খবর রাখি এবং ভেতরের খবর কিছুটা জানি। রাইট। যেখানেই যেই অনেকেরই প্রশ্ন, ভাই কি অবস্থা, নির্বাচন কবে হবে, হবে তো, বা কি হতে যাচ্ছে, কি হচ্ছে। ঠিক আপনি উপস্থাপক হিসেবে যে প্রশ্নটা করলেন, এটা বেশিরভাগ মানুষের মনের প্রশ্ন এখন এটা। এবং ঠিক এই অনিশ্চয়তার কথাটাই আজকে অনুষ্ঠানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, যে আমরা এক অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছি। মানে আমাদের এখানে এখন কি ঘটছে, সরকারের নীতি কোন দিকে যাবে গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে, নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ বাড়ছে দেখছি, এর কতটা আরোপিত এবং কোনো বিশেষ কর্নার থেকে ইন্ধন দিয়ে এই বিভেদ তৈরি করা হচ্ছে নির্বাচনকে দীর্ঘায় পেছানোর উদ্দেশ্য নিয়ে, যে এই শক্তিগুলো একমত না হলে তো ইনক্লুসিভ ইলেকশন হয় না। বিভিন্ন প্রতিষ্ঠানে যে আন্দোলনমুখী হয়ে উঠছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র দলের নেতা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যে ইরাপশন হলো, ভিসির যেই আচরণ নিয়ে প্রশ্ন উঠল, সেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কেউ এভাবে নিহত হলে তার প্রতি যে সহানুভূতি জানানোর যে কালচারটা সরকারের মধ্যে ছিল, সেটাও আমরা সাম্য হত্যাকাণ্ডের বেলায় দেখলাম না। সেটা নিয়ে ছাত্রদল মনে করছে, এটা যদি ছাত্রদলের নেতা না হয়ে তাদের পছন্দের কোনো দলের নেতা হতো, তাহলে কি এরকম করতো, সরকারের ভূমিকা এরকম থাকতো, সেই প্রশ্ন তাদের মনে উঠছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক সহ সবাই, এবং সেখানে যারা আছে প্রত্যেকে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। যেখানে সরকারের নিয়োগ দেও, একটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, মানে তার পরের অবস্থানেই হচ্ছেন ভিসি বা ভাইস চ্যান্সেলর। তার ভাইস চ্যান্সেলর তো সরকারের নিয়োগ দেওয়া সরকারের লোক। ভাইস চ্যান্সেলরকে নিজেকে রাস্তায় নামতে হচ্ছে দাবি আদায়ের জন্য। তার সঙ্গে তার সকল শিক্ষকরা, ছাত্ররা, বিভিন্ন সংগঠন, গণ অভ্যুত্থানের পক্ষের প্রায় সকল সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্ররা, ন্যায়সঙ্গত তিনটা দাবি। তার মধ্যে একটা ইমিডিয়েট, যে যতদিন আবাসন সংকটের সমাধান না হয় 70% ছাত্রকে তাদের আবাসন বৃত্তি দেয়। এখন 70 হোক বা 60 হোক বা 90 হোক, অর্থাৎ যাদের ঠিকানাটা ঢাকার বাইরের, তাদের বেলায় তো স্পষ্ট, ঢাকায় থাকতে হলে তাকে মেসে থাকতে হবে, বাসা ভাড়া করে থাকতে হবে, কষ্ট করতে হবে। তাহলে থাকা খাওয়ার খরচটা তুলতে গিয়ে তাকে টিউশনি করতে হবে, পার্ট টাইম জব করতে হবে। তাহলে তার শিক্ষাটা কীভাবে হবে? ভেরি বেসিক কোশ্চেন না? সেটুকুও দাবি মানার দিকে সরকারের মনোযোগ নেই, তাদের রাস্তায় নামতে হচ্ছে। রাস্তায় নামার পরে আবার আগে এনসিপি 144 দ্বারা ভেঙে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন গেল, তখন তাদের আরামের ব্যবস্থা করলো যমুনার সামনে জল ছিটিয়ে। সেই যমুনার জলটাই লাঠি হয়ে গেল মুহূর্তের মধ্যে, যখন জগন্নাথের ছাত্র শিক্ষকরা আসলো। তো যমুনার জল কখন জল থাকে আর কখন লাঠি হয়ে যায়, সেটা নিয়েও মানুষ বুঝতে পারে না, জল কেন লাঠি হয়ে যায়। আবার এই যে ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন, তার ব্যাপারে আদালতের রায় আসলো তার পক্ষে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করলো, তারপরে তার শপথ পড়ানোটা হলো না, যেটি এরকম আদালতের রায়ের ভিত্তিতে আগে চট্টগ্রামে হয়েছে। তাহলে তখন ইন্টেনশন এরকম থাকতে পারে কিনা, এই প্রশ্ন উঠতেই পারে, যে তাহলে কি উত্তরে যেরকম প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তিকে, যার অতীতের বিভিন্ন রাজনৈতিক ইনভলভমেন্ট নিয়ে এখন প্রশ্ন উঠছে, যে বিভিন্ন সংশ্লিষ্টতার
রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল, যার বিরুদ্ধে এরকম একজনকে শুধু তাদের অনুগত অথবা বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে প্রশাসক নিয়োগ দেওয়ার মতো দক্ষিণে এরকম প্রশাসক নিয়োগ দিয়ে এই যে সরকারের মধ্যে এনসিপির যে প্রতিনিধি আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসিফ, তাদের কোনো খায়েশ আছে কি না যে এইখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করবে? স্বাভাবিকভাবে ওই প্রশ্নটা এখন সামনে আসছে যে সরকারের একজন উপদেষ্টা আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও তাকে শপথ না পড়িয়ে এইটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে আবার আইনি জটিলতার মধ্যে ঠেলে দিতে পারে বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাহলে তারও দিনে সামনের নির্বাচন সুষ্ঠু হবে এটা বিশ্বাস করবেন কি করে? এদের হাতেই তো নির্বাচন, ফলে সমস্ত এদের ভূমিকা নিয়ে নির্বাচন কবে হবে কি হবে সেই গদবাদে একই কথা, আমরা জুলাইয়ের মধ্যে দিব, জুলাইয়ের বাইরে যাবে না, জুলাইয়ের মধ্যে কবে আপনার তফসিল কবে নাগাদ ঘোষণা করবেন, সংস্কার কি করবেন, কবে নাগাদ আপনি নির্বাচনের ব্যাপারে করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে অঙ্গীকার করেন, সহজ হয়ে যায়। সেই জন্য সব কিছু মিলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত দূরত্ব বাড়ছে সেইটা, এবং অন্যান্য যে সামাজিক এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে স্টেক হোল্ডার আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে যে উৎকণ্ঠা এবং সরকারের সঙ্গে দূরত্ব, সব মিলিয়ে স্বস্তি পাবার মতো কোনো স্পেস তো দেখছি না। অনেক ধন্যবাদ আপনাকে হাসান মামুন। আপনি নিশ্চয়ই জানেন, যা শুনেছেন নিশ্চয়ই, যে প্রধান উপদেষ্টা ইকোনমিস্টের সাক্ষাৎকারে বলেছেন নির্বাচন হতে পারে ডিসেম্বরে, তবে 26শে জুনের পর নয়। এরপরেও কেন সংশয়, কেন রাজনৈতিক দলগুলো এর আস্থায় নিতে পারছে না, কেন, কি কারণ? একটা কথা তো সায়ন্ত ভাই বললেন যে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সরকার বললে আসলে সুনির্দিষ্ট করে বলা হয় না, বলতে হয় সরকারের একাংশ। এই বিতর্কটা কিন্তু শুরু হয়েছে সরকার গঠনের সময় থেকেই। আমরা লক্ষ্য করলাম যে গণ অভ্যুত্থানে যে ছাত্র তরুণরা নেতৃত্ব দিয়েছিল তাদের কয়েকজন প্রতিনিধি সরকারে যোগ দিলেন। তখন এটা নিয়ে বিতর্ক প্রকাশ্যে আসেনি, কিন্তু কিছুদিন পরেই প্রশ্ন উঠল যে তাহলে সরকারটা কী ধরনের সরকার, এ নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত। এবং পরে তাদের যে ভূমিকা সরকারে থেকে, মানে তাদের একাংশ সরকারের বাইরে, একাংশ সরকারের মধ্যে, তাদেরকে দেখা গেল যে বিভিন্ন ইস্যুতে সরকারের ভেতরে থেকেও বক্তব্য দিতে, বিশেষ করে ফেসবুকে। এবং এখন কিন্তু একটা কথা উঠছে যে ফেসবুক অ্যাক্টিভিটিটা যদি বন্ধ করা যেত, মানে তাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি প্রধান উপদেষ্টা রেখে দিতে পারতেন তাহলে কন্ট্রোল করতে পারতেন। আমি বলবো যে এটা ঘিরেও সংকটের কিন্তু অনেক বিস্তার ঘটেছে। আজকেও যেটা সায়ন্ত সাখাওয়াত বললেন যে নগর ভবন ঘিরে যে পরিস্থিতি, আজকেও কিন্তু ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়া, এবং আরেকটা ঘটনায়ও পোস্ট দেওয়া চলছে, সেটা হচ্ছে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার, এনসিপির একজন নেতা, উনি একটা পোস্ট দিয়েছেন। আচ্ছা, দল থেকে পোস্ট দেওয়া এক জিনিস, কিন্তু সরকারের ভেতরে থেকে পোস্ট দেওয়া এটা কিন্তু সন্দেহজনক, এবং এটা মুশকিল তৈরি করে, সরকারের নিরপেক্ষতা খর্ব করে। মাঝে এমন সব পোস্টও দেওয়া হয়েছে যাতে বাংলাদেশ ভারত সম্পর্কেরও কিন্তু অবনতি হয়েছে, পরে সেই সব পোস্ট আবার ডিলিট করতে হয়েছে। তো আমি পোস্টের কথা বলছি এই জন্য যে এদের তৎপরতা যে একটু ভিন্ন রকম, এটা কিন্তু এইসব পোস্টে প্রকাশ পায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওখান থেকে একটা রাজনৈতিক দলের সূত্রপাত হয়েছে, গঠন হয়েছে, এবং ওই দল সরকার প্রশাসন থেকে সমর্থন পেয়ে হয়েছে কিনা এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে উঠেছে এবং জনপরিসরেও আছে। তারপরে তাদের একাংশ আবার সরকারে কিন্তু দুজন রয়ে গেছে, এবং তাদের সঙ্গে আবার এখন দেখা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যেও সম্পর্কের একটা নতুন ধরনের অবনতি, বিভিন্ন পক্ষ বিপক্ষ তাদের মধ্যেও করছে। শান্ত ভাই যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, এটা তো হতেই পারে, স্বাভাবিক, বিভিন্ন দল বিভিন্ন মতাবলম্বী হবে, এটাই স্বাভাবিক। সরকারের হওয়া উচিত ছিল দল নিরপেক্ষ। সরকার কিন্তু দল নিরপেক্ষতার যে ভূমিকা, সেই সুযোগটা হারিয়েছে এই ছাত্র তরুণদের সরকারে নেয়ার ভেতর দিয়ে, ওই থেকে।
পরে তারা যদি সরকার থেকে সরে যেতেন, সরে গিয়ে যদি দল গঠন করতেন এবং অন্যান্য দলের মতো যদি অ্যাক্টিভ থাকতেন, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠতো না। একজন তো ছেড়েছেন, একজন ছেড়েছেন, কিন্তু দুইজন রয়ে গেছেন। এবং তার একজন নিয়ে কিন্তু একটু আগে আলোচনা হলো, যে উনি আজকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমি আসার পথে দেখছিলাম যে পোস্টে উনি উল্লেখ করেছেন কয়েকটা পয়েন্ট, কেন উনি শপথ নেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং আদালত, বিচারিক আদালত যেটা নিষ্পত্তি করেছে, বিচারিক আদালতের রায় নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন, যে আদালতের এখানে নির্বাচন কমিশন অংশ নেয় নাই, ফলে এটা রায়টা একপাক্ষিক হয়েছে ইত্যাদি। তো এই একটা ইস্যু ঘিরে, যেটা অন্য জায়গায় কোনো ইস্যু হয়নি, এখানে কেন ইস্যু হয়ে গেল। এবং আজকে 6ষ্ঠ দিনের মতো কিন্তু অবরোধ চলছে দীর্ঘ সময় ধরে, রাস্তার এক পাশ বন্ধ করে। বিএনপিও একটা সিরিয়াস পজিশন নিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে বিএনপির কর্মী সমর্থকরা সেখানে গেছে এবং সেখানে জনসমাবেশ বাড়ছে। তো এটার নিষ্পত্তি কিভাবে হবে, এবং প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলোকে সামনে আনা হচ্ছে কিনা, এই কথা কিন্তু রাজনৈতিক অঙ্গনে খুব আছে, সাধারণ জনপরিসরে আছে, যে নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে কিনা। আজকে এই গুলশানে একটা একটা আবাসিক হোটেলে, অভিজাত আবাসিক হোটেলে বাজেট ঘিরে একটা সেমিনার হয়েছে, নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বেশ জোরালো বক্তব্য রেখেছেন যে সব কিছু অনিশ্চিত মনে হচ্ছে এবং নির্বাচন ছাড়া অন্য সব ইস্যুতেই সরকার উৎসাহী, নির্বাচনের ব্যাপারে উৎসাহ কম, এটা উনি বলেছেন। এবং কবে নির্বাচন হবে, যেটা আপনি বললেন, নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এবং গ্রহণযোগ্য হবে কিনা আন্তর্জাতিক পরিসরে, এইসব প্রশ্ন ক্রমে বাড়ছে। আর এই যে আমরা বাজেট করতে যাচ্ছি, এই বাজেট নিয়েও কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, এটা লক্ষ্য করার বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এমনকি অন্যান্য স্টেক হোল্ডারের সাথে কিন্তু বাজেট প্রণয়নকারী কর্তৃপক্ষ বা তাদের পক্ষে যারা, তারা কিন্তু কোনো আলোচনা, আজকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কথাটা বলেছেন যে কোনো আলোচনা দেখছি না বাজেট নিয়ে, অথচ বাজেট হয়ে যাবে 2 তারিখে, সামনেই চলে আসছে জুন। তো এটা কী ধরনের বাজেট হবে এবং বাজেট হওয়ার পরে এর পরিবর্তন কতখানি সম্ভব, এইসব প্রশ্ন আছে। আর সরকার, আগে দেখা যেত যে বিভিন্ন প্রশ্ন উঠলে সরকার রিয়েক্ট করতো, বলতো, ব্যাখ্যা দিত বা সংশোধন করত, বলাও হচ্ছিল যে আমরা ধরিয়ে দিলে সংশোধন করি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে সরকারের মধ্যে স্পর্শকাতরতা কম, যেটা বললাম এর বাইরে যাব না। যেমন এই যে মানবিক করিডোর নিয়ে ডক্টর খলিল বললেন যে এটা নিয়ে অন্য পক্ষের মতামত শোনার তেমন দরকার নেই, সরকার সিদ্ধান্ত নিয়েছে বা সরকার এগিয়ে যেতে পারে। এটা যে একটা সিরিয়াস ইস্যু এবং এই ইস্যুতে একটা অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে, যে পরিস্থিতি এখন খারাপ, রাখাইনে মানবিক সংকট দেখা দিচ্ছে, সিদ্ধান্ত নিতে হতে পারে। কিন্তু এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের তো উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে যে সিদ্ধান্ত নেওয়া, সেটাও উপেক্ষা করা হচ্ছে। আপনার কাছে আবার আসবো। সায়ন্ত, মুক্ত স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতা বা যেটাই হোক স্বাধীনতার যুগে কেন মিডিয়া বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? মিডিয়া বিশ্বাসযোগ্যতা তো হঠাৎ করে একদিনে হারায় না। আপনার ব্যাকগ্রাউন্ড মিডিয়া, তো আপনি লেখালেখি করেন অনেক দিন থেকে, এই জন্য হঠাৎ করে একদিনে তো হারায় না এবং একদিনে হারায়নি। বাংলাদেশের মিডিয়া, আপনি দেখবেন যে আপনি তো দীর্ঘদিন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত, ফিল্ডের সাংবাদিক থেকে সম্পাদক হিসেবেও বহু বছর আছেন। এরশাদ সরকারের সময় সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যে আপনারা সংবাদ মাধ্যমে যারা কাজ করেছেন, তখন এরশাদ আপনাদের কজনকে কিনতে পেরেছে? এরশাদ আপনাদের কজনকে নানান রকমের মূল্য দেখিয়ে কাছে টানতে পেরেছে? যাদের পেরেছে তার সংখ্যা খুব কম। তখনও তো প্লট দেয়া হতো, তখনও বিদেশ সফরের সঙ্গী করা হতো, তখনও পদবি দেয়া হতো, কিন্তু তারপরও তখন সংবাদ মাধ্যম একযোগে ব্ল্যাক আউট রাখতো পেজ, সেটা সম্ভব হতো। তখনও প্রেস ক্লাবে সবাই একমত হয়ে সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা অবস্থান নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এরশাদ পরবর্তী জামানায় যখন আমরা গণতন্ত্র পেলাম, সেই গণতান্ত্রিক জামানায় আস্তে আস্তে হলো কি, সংবাদ মাধ্যমের লোকগুলো নানানভাবে পারচেজ হতে থাকলো।
কেউ সামান্য সামান্য প্রলোভনে পড়ে নিজেকে বিক্রি করে দেওয়ার প্রবণতা দেখা গেল। মালিকানা বিশেষ উদ্দেশ্যে সরকার দেয় তার অনুগতদেরকে, এবং যারা সংবাদ মাধ্যমের মালিক হচ্ছে তারা বেশিরভাগই হয় ব্যবসায়ী, ব্যবসায়িক ওইখানে কালো টাকা বা অবৈধ ব্যবসা বা কাজ পাওয়ার জন্য সংবাদ মাধ্যমটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এবং এর মাধ্যমে এখানে যদি লসও যায় তার, তবু ওইখান দিয়ে এত বেশি অবৈধ লাভ করে যে এই লস সে পুষে। সায়ন্ত, আপনি দুঃখের কথা বললেন। 10 কাঠা এরশাদের জমানায় গুলশানে 10 কাঠা জমির অফার ছিল, তো সেটা আর এখন 3 কাঠার জন্য পেছনে পেছনে ঘুরে। আচ্ছা, সেই ক্ষেত্রে মালিকদের এইভাবে কবজা করে দলীয় দলদাসদের মালিকানা দেয়া হলো, সুবিধা দেয়া হলো। সাংবাদিক হিসেবে যারা গেল সম্পাদক এবং গুরুত্বপূর্ণ পদে, তাদেরকে হয় কাউকে অন্য কোনো আর্থিক সুবিধা দিয়ে অথবা রাজনৈতিক পদ পদবি দিয়ে এইভাবে পারচেস করা, কেনা শুরু করলো সরকার। যারা এতে রাজি না হলো তাদেরকে সরিয়ে দেওয়া, তাদেরকে আবার জেল জুলুম নানান রকম হয়রানির মধ্যে পড়া, এইভাবে দীর্ঘদিন ধরে পড়ার ফলে সংবাদ মাধ্যম এমন একটা ভূমিকায় অবতীর্ণ হলো যে জন আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে চলে গেল এমনভাবে যে সংবাদ মাধ্যমের উপর আস্থা হারিয়ে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করলো, ইউটিউবারদের কথাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করলো। তাহলে এটা সংবাদ মাধ্যমের ওই অনাস্থার কারণেই কিন্তু এই শিফটিংটা হয়েছে, এমনি হয়নি। সেই অবস্থার মধ্যে এই পট পরিবর্তন হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে পট পরিবর্তন হলো, সংবাদ মাধ্যমে এখনও সেই মালিকানা এবং বিশেষ বিশেষ জায়গার সেই সাংবাদিক তো বেশিরভাগই সেই আগের মগজ নিয়েই আছে। তারা সাময়িকভাবে তাদের একটু রং বদলেছে, কিন্তু ভেতরের রং তো বদলায় নাই, এইটা একটা। দ্বিতীয় হলো আবার তাদের মধ্যে ওই যে দাসত্ব করার প্রবণতা ছিল সেটাও ত্যাগ করতে পারে নাই। তৃতীয়ত হইল গিয়া যারা আগে অপরাধপ্রবণ সাংবাদিকতা করেছে, জনগণের সঙ্গে মশকরা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা এখন ভয়ে ইউটার্ন নিয়ে অন্যদিকে আবার করছে বেশি। মানে সরকার ন্যূনতম একটু মাইন্ড করতে পারে। একটা কৌতুক এমন আছে যে এক লোক খুব বিপদে পড়ার পরে আল্লাহকে আপনি আপনি করে মোনাজাত করছে, তো বলছে যে তুমি তো পশ্চিম দিকে ফিরতাই না, নামাজ তো দূরের করা হতো, হঠাৎ আল্লাহকে আপনি বলে বলা শুরু করেছো। বলে যে এতদিন তো করি নাই, কিন্তু এমন বিপদে পড়েছি, এখন তুমি বলতেও ভয় লাগে যদি আল্লাহ মাইন্ড করে। সেই রকম যারা আগে এরকম নানান রকম দলদাস হয়ে সংবাদ মাধ্যমে সার্ভিস দিয়েছে, তারা এখন আবার এই সরকারকে বা এই গণ অভ্যুত্থানের এই ট্যাগ লাগিয়ে, ফ্যাসিবাদের ট্যাগ লাগিয়ে আবার কি বিপদগ্রস্ত করে সেই ভয়ে আবার এমন সাংবাদিকতা শুরু করেছে যে এখনো আসলে সাংবাদিকতা বলতে কিছু ফিরে আসছে না। সরকারের তরফ থেকে লিবার্টি দেওয়া হচ্ছে। 5 আগস্টের পরে তো অবস্থার কিছুটা হইলেও পরিবর্তন হয়েছে, খুব হয়েছে এটা বলা যাবে না, সুর বদলেছে। আগে একতরফা অন্যদিকে ছিল, এখন একতরফা অন্যদিকে বেশিরভাগ আসছে। নির্মোহ যে আলোচনা, গঠনমূলক যে আলোচনা, বিভিন্ন জায়গায় যে সমালোচনাটা করতে পারা, সেটা টক শোতে লাইভের সুযোগে কেউ করছে, কিন্তু সংবাদ মাধ্যমের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে, হেডলাইন প্রকাশের ক্ষেত্রে এখনও তো পরিবর্তন করে দুঃখ প্রকাশ করতে বাধ্য হচ্ছে। আর দেখি সিনিয়র সাংবাদিক হাসান মামুনের মূল্যায়ন কি, আপনার পর্যালোচনা? জি মতি ভাই, আমার মনে হয় যে কয়েকটা ঘটনা ঘটেছে আমাদের সাংবাদিকতায়। প্রথম হচ্ছে যে আমরা যখন সাংবাদিকতায় এসেছিলাম তখন সাংবাদিকতা এফ্লুয়েন্স ছিল না, চাকচিক্য ছিল না, বেতন ভাতার অবস্থা ভালো ছিল না, নিয়মিত বেতন না হওয়া, যে সমস্যাটা এখনও আছে অনেক ক্ষেত্রে, তখনও ছিল না। আমি সংবাদ দিয়ে শুরু করেছি, আপনিও সম্ভবত আমি কাজ করেছি একসময়। তো কিন্তু সাংবাদিকতার একটা মর্যাদার জায়গা ছিল, প্রভাব ছিল, মানুষের সম্মান ছিল। এখন এফ্লুয়েন্স কিছুটা বেড়েছে, অনেকটাই বেড়েছে, অনেক হাউসে এফ্লুয়েন্স বেড়েছে আগের তুলনায়, কিন্তু ওই ব্যাপারগুলো একেবারেই কমে গেছে। আচ্ছা, এইটা আমার মনে হয় একটা প্রধান কারণ হচ্ছে যে দ্বিদলীয় রাজনীতির বৃত্তে সাংবাদিকরাও বিভক্ত হয়েছেন, যেটা সায়ন্ত ভাই বললেন, পরস্পরের বিরুদ্ধে দাঁড়ানো, যে জন্য তার ঐক্যবদ্ধ অবস্থানটা নষ্ট হয়ে গেছে, এবং এটা তৃণমূল পর্যন্ত। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রের সাংবাদিকদের কেনার ক্ষমতা বেড়েছে। রাষ্ট্রের বাজেট যেমন বড় হয়েছে,
সাংবাদিক শুধু না, পেশাজীবীদের সবাইকে কেনার ক্ষমতা বেড়েছে। আর গত 15.5 বছরে যেটা হয়েছে, জাতীয় নির্বাচনের পাশাপাশি পেশাজীবীদের নির্বাচনগুলোও কিন্তু কলুষিত হয়েছে এবং সাংবাদিকদের মধ্যেও এই ব্যাপারটা ছড়িয়েছে। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় যে এরপরও যদি এই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরটা থাকতো, তাহলে অন্তত 2 ধরনের মিডিয়া থাকতো। সেটাও কিন্তু থাকেনি, সব মিডিয়া এক কাতারে হয়ে গেছে, যেটা এখন আবার অন্যদিকে চলে যাওয়ার ট্রেন্ড তৈরি হচ্ছে। আমার মনে হয় যে 15.5 বছর একটা সর্বনাশ করেছে সাংবাদিকতার ক্ষেত্রে। আর হলো যে সাংবাদিকরাও উদ্যোগী হয়ে যখন তারা দেখলো যে নির্বাচন দেশে হবে না এবং একটা স্বৈরতন্ত্র কায়েম হবে এবং সমাজকে একদিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকবে রাষ্ট্র থেকে, সুতরাং যারা মানে মানে কোট আনকোট আমি বলছি যে নীতিহীন এবং ধান্দাবাজ সাংবাদিক, তারা কিন্তু ওই পক্ষে কাতারবদ্ধ হয়েছে এবং চেনা পরিচিত অনেকে মানসিকভাবে একদিকের হলেও গত 15 বছরে দেখলাম যে ভিন্ন রকম অবস্থান, মানে দ্রুত অবস্থান পরিবর্তন করেছে। আর যেটা বলছিলাম যে সাংবাদিক এবং পেশাজীবীদের পারচেস করার ক্ষমতা রাষ্ট্রের অনেক বেড়েছে, কারণ রাষ্ট্রের তো বিভিন্ন অ্যাপারেটাস আছে। যেমন সাংবাদিকদের পারচেস করার ক্ষেত্রে মানে মালিক পক্ষের ভূমিকা, মালিক পক্ষ আমি বলতে বোঝাচ্ছি যারা মিডিয়ায় মধুর সন্ধান করেছে, যেটা উনি বলছিলেন যে মিডিয়াতে আমি যদি সাবসিডাইজ করে মিডিয়া চালাই, অন্য জায়গা থেকে পয়সা করিয়ে এনে, আমার ক্ষতি নাই, কারণ আমি মিডিয়ার কল্যাণে আমি তো কর ফাঁকি দিতে পারছি, আমি তো স্পেশাল ইকোনমিক জোন পাচ্ছি, আমি তো বিশেষ সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে পারছি, আমি তো নমিনেশন পাচ্ছি এবং নমিনেশন পেলে আমার অন্য বাণিজ্যের পথ খুলে যাচ্ছে। তো এই ব্যাপারটা যখন ঘটে গেল, তখন কিন্তু সাংবাদিকতা থাকার কোনো অবকাশ নাই। এবং এখানে আমি কারণ নাম না নিয়ে বলতে চাই, এই পরিবর্তনের পরে দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে তাদের পছন্দসই লোকজনকে যুক্ত করছে এবং দায়িত্ব দিচ্ছে এনে যে আপনি করেন এটা। এবং আমার মনে হয় যে ভেতরে ভেতরে কিছু আন্ডারহ্যান্ড হচ্ছে, মানে লেনদেনের ব্যাপার ঘটছে যে আমি কি পাবো এর বিনিময়ে, মানে তার প্রতিষ্ঠিত মিডিয়াকে সে নষ্ট করে দিতে রাজি যদি এর বিনিময়ে কিছু পাওয়া যায়। তো এখানে সাধারণ সাংবাদিকদের কি করার আছে? তারা তো সাধারণ পেশাজীবী, তারা তো বেতন না পেলে তাদের সংসার চলে না। অধিকাংশ সাংবাদিকের অবস্থা কিন্তু এখনও তাই। মিডিয়াটা আসলে স্পর্শকাতর, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি নিজেও মিডিয়ার লোক, আমি জানি যে কী অবস্থা হইতে পারে। সায়ন্ত, আপনি কি যেন বলছিলেন যে হাসান মামুন ভাই যেটা বললেন যে আমি কি একটু আপনার সাথে একটু যোগ করে দিই, আপনি ওটার সাথে আলোচনা করলে সুবিধা হবে। রাষ্ট্র মেরামতে গণমাধ্যমের ভূমিকা কি? রাষ্ট্র মেরামতে তো ডেফিনেটলি গণমাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ স্তম্ভ তো এমনি এমনি বলে না। জি, সংবাদ মাধ্যমের সারা পৃথিবীব্যাপী প্রকৃত কাজ হচ্ছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, প্রশ্ন করা। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম দায়িত্ব হিসেবে কাঁধে তুলে নিয়েছিল, বাধ্য হয়ে হোক, প্রলোভনে পড়ে হোক, অথবা রাজনৈতিক আনুগত্যের কারণে হোক, তারা দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিল তোষণ করা, ক্ষমতাকে তোষণ করা, চ্যালেঞ্জ করা বা প্রশ্ন করা নয়। এর মধ্যে কেউ কেউ তার অতীত রাজনৈতিক শতাবস্থান, লেখাপড়া, সাংবাদিকতায় শুরুর দিকের নৈতিক মানদণ্ড, সেটা মাথায় রেখে কেউ কেউ যদি সত্য প্রকাশের দিকে কখনো গেছেন, সে দেখছেন যে তারই আদর্শিক, তারই সমর্থনপুষ্ট দল সরকারে সেও একে চাকরিচ্যুত করে দিচ্ছে, শুধুমাত্র তার একটা রিপোর্ট তাদের স্বার্থ পরিপন্থী হয়েছে। 2018 সালের নির্বাচনে চিটাগাংয়ে যে রাতে ভোট হয়েছে, সেই নিয়ে একটা টেলিভিশনে একটা রিপোর্ট প্রকাশিত হলো। সেটা করার কারণে ওই সরকারের পক্ষে সাংঘাতিকভাবে লিখে যাওয়া কথা বলে যে এরকম একজন সাংবাদিককে মুহূর্তের মধ্যে বাধ্য করলো কর্তৃপক্ষকে চাকরিচ্যুত করতে হবে। আমি নাম বলছি না সঙ্গত কারণে, কিন্তু আপনি জানেন এরকম হয়েছে। তখন কি দেখলো, এটা একটা মেসেজ। তিনিও পরে আবার নানানভাবে চাকরিটা ফেরত পেতে চেষ্টা করতে হলো, আনুগত্য স্বীকার করে, তখন তো ফ্যামিলি চলতে হবে। আর অন্যদের জন্য একটা মেসেজ হয়ে গেল, তার পক্ষের অনুগত তাকে পর্যন্ত ছাড়েনি, তো আমার কি হবে? না, আর একটু হলে একটু নিচের দিকে সাধারণ সাংবাদিক যারা এই বেতনের উপর নির্ভর করে সংসার চালায়, এই ঢাকা শহরে একটা বাসা ভাড়া দিয়ে খেয়ে পড়ে
2 বাচ্চা, স্ত্রী, বাবা মা যদি থাকে, চলতে হলে ন্যূনতম কতটা টাকা লাগে? একজন সাধারণ লেভেলের সাংবাদিক সব হাউজে আপনি গুনে দেখেন কয়টা টাকা বেতন পায়। সেইটা আবার অনেক হাউজেই মাসেরটা মাসে পায় না, 2 মাস 3 মাস বন্ধ, রেগুলার পায় না। তাহলে ওই সাংবাদিক তো বেনিফিট পায়নি, বেনিফিট পেয়েছে যারা ওই সরকার তোষণনীতি, ক্ষমতার তোষণনীতির ধান্দাবাজি, পেশাজীবীদের রাজনীতির নাম করে কাজ না করেও বিভিন্ন পক্ষের সঙ্গে হাত মিলাতে পেরেছে তারা। আপনি যেটা বলছেন আপনার সঙ্গে আমি একমত, কিন্তু সাংবাদিকরা তো আলাদা দ্বীপের বাসিন্দা না। না, এইটা আমি একমত, যেটা মামুন ভাইও সাংবাদিক বলতে গিয়ে বারবারই পেশাজীবী বলেছেন। আমি নিজে পেশায় চিকিৎসক। কিছুদিন আগে একটা পত্রিকায় কলাম লিখেছি, বলছি পেশাজীবীদের এই রাজনীতির দরকারটা কি, যেখানে একজন পেশাজীবী আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ, বিএনপির থেকে বড় বিএনপি, জামাতের থেকে বড় জামাত, দরকারটা কি? এই যে একটু আগে বললেন, এখন ওইখানে হিসাব করে দেখা যাবে নেতৃত্ব দেওয়া কিছু সংখ্যক লোক বেনিফিটেড হয়, পদ পায়। পেশাজীবী একজন নেতা সে একই সঙ্গে ওই দলেরও, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা কোনো না কোনো দলেরও সে কেন্দ্রীয় পর্যায়ের নেতা বা কোনো পদধারী। তাহলে যে দলের পদধারী সে তো পেশার উন্নয়নের জন্য, পেশার সদস্যদের উন্নয়নের জন্য দেন দরবার করে সরকারের বিরুদ্ধে যে দাঁড়াবে সেই সক্ষমতা তার থাকে না, তাহলে পার্টির পদ থাকে না। তো সুতরাং সেই পেশাজীবী একই সঙ্গে দ্বৈত সত্তা নিয়ে কিছুই হয় না। সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগপন্থী, আপনার ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনার ব্র্যাকেটে লিখতে হয় একাংশ। একাংশ মানে কি আমরা জানি, একটা বিএনপিপন্থী, একটা আওয়ামী লীগপন্থী, আবার জামাতপন্থীরা আবার কোন দিকে যাবে তাদের কোন অংশ, সেটা আবার আলাদা হিসাব। শিক্ষকদের মধ্যে এত দলাদলি, এত রাজনীতি, এত লাল নীল সাদা কালো, এত রং কেন? শিক্ষকরা তো শিক্ষক, তাদের তো রং দরকার হয় কেন? চিকিৎসকরা সেটা বললাম তো, যে আমি নিজে আগেই বলেছি, আমি নিজে চিকিৎসক, আমি নিজেই লিখেছি যে চিকিৎসকদের এত রাজনীতি করে এই পন্থী ওই পন্থী হওয়াটা এত গুরুত্বপূর্ণ কেন যে এদের থেকে বড় হয়? আপনি কৃষিবিদ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সমস্ত কিছু তো ধ্বংস করে ফেলা হয়েছে রাজনৈতিক মেরুকরণ দ্বারা। এবং মূল দলের রাজনীতিবিদরা যতটা না করে, রাজনৈতিক পোলারাইজেশন নিয়ে যতটা না নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়, তার থেকে বেশি দ্বন্দ্বে লিপ্ত হয় পেশাজীবীরা নিজেদের মধ্যে, একেবারে শত্রুতায় পরিণত হয়। সাংবাদিকদের ছোট ছোট বিটের যে সংগঠন আছে, সেই বিট সাংবাদিকতাদের তাদের সংগঠনের নির্বাচন পর্যন্ত বা কমিটি গঠন পর্যন্ত ডিজিএফআই অমুক তমুক বাহিনী নাকি যুক্ত হতো, বলে দিত এইবার সভাপতি হবে, সেক্রেটারি হবে, আপনি ক্যান্ডিডেটই হবেন না। এই যেই দেশে সাংবাদিকতার মতো পেশাকে বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, পারচেস করা হয়, ভয় দেখিয়ে চালানো হয়, প্রেস ক্লাবের মতো জাতীয় প্রতিষ্ঠানকে দখল পাল্টা দখল হবে, সেই সাংবাদিকদের থেকে মানুষ তো আশা করতেই দুরাশায় ভোগে। জি মামুন, আপনার মূল্যায়ন কি? ভাই, আমার যেটা মনে হয় যে আসলে আপনি যেটা বললেন যে সাংবাদিকরা তো আলাদা কিছু না বা বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা না, সেটা অবশ্যই, এটাকে আমি একটু রাজনীতি ঠিক না হলে তো আমি এই প্রসঙ্গটাই একটু বলতে চাই যে আমাদের এই যে দুই দলের মধ্যে যে চর্চা বেড়েছে, তারা যেভাবে দেখেছে তাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বা তাদের সমর্থক পেশাজীবী সংগঠনগুলোকে, এর প্রভাব কিন্তু পড়েছে সাংবাদিকতার উপর। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের এই যে আমলা, তারপরে ব্যবসায়ী এবং রাজনীতিবিদের এই যে অশুভ চক্র, যেটা এখনো ভাঙেনি, এখনো বারবার আলোচনায় আসছে, এটার মধ্যে কিন্তু সাংবাদিকতা পড়ে গেছে। এবং এই যে মালিক পক্ষ যদি তার ব্যবসার সাইনবোর্ড হিসেবে কিংবা ব্যবসা সুরক্ষার জন্য যদি সাংবাদিকতাকে ব্যবহারের সিদ্ধান্ত নেয়, সেখানে একজন সাধারণ সাংবাদিক যাকে বেতনের উপর নির্ভর করতে হয়, সে কী করবে? এটা একটা বিরাট প্রশ্ন। ফলে তাকে দায়ী করার সুযোগও কিন্তু কম। আমার পরিচিত 2-1 জন সম্পাদক, সিইও আছেন যাদেরকে মামলায় জড়ানো হয়েছে এই সরকারের আমলে। তাদের একজন ওই দিন বলছিলেন, কি বন্ধু কথা প্রসঙ্গে বলছিলেন যে দেখেন, আমিও প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যেতাম, পেছনে বসে থাকতাম, প্রশ্ন করি নাই জীবনে, কারণ আমি জানতাম যে এগুলো নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, কিন্তু আমি তো বাঁচতে পারলাম না, আমাকেও মামলায় জড়ানো হয়েছে। তো আমি যদি না যেতাম, প্রশ্ন না করাটা একটা অপরাধ ছিল কিনা? না, প্রশ্ন না করা, সেটা তো সেই তোষণের মধ্যে প্রশ্ন না করে তিনি বসেছিলেন, সেখানে চিহ্নিত সাংবাদিক হিসেবে গেলেন কেন? যেমন আমাদেরকে কোনোদিন ডাকে নাই,
না, তিনি তো যাওয়ার দাওয়াত পেতেন, যাওয়ার দাওয়াত পেয়ে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন না করে, প্রশ্ন না করে বসে থাকাটা সম্মতি দিয়েছেন। প্রশ্ন করতে হলে তো ওইরকম প্রশ্ন করতে হতো, উনি জানেন। তাহলে যেতে হবে কেন তাকে? উনি অ্যাভয়েড করেছেন। তিনি চেহারা দেখাবেন, হাজিরা দিবেন, প্রশ্ন করে বিব্রত করবেন না, বসে থাকবেন, আবার এখন বলবেন আমি তো প্রশ্ন করিনি, আমাকে কেন ধরা হবে? তার পজিশনটা আমি বলছি, এটা হয় না। তার পজিশনটা হচ্ছে যে আমি না যে থাকতে পারতাম না, কারণ আমার মালিক পক্ষ থেকেও প্রেশার আসতো যে তুমি যাও না কেন। মতি ভাই জিনিসটা বুঝবেন, হাজিরা দিয়ে কাজ আদায় করে আনতে হবে। না মালিক, এই যে আমি এই জন্যই বলছি, হ্যাঁ, মালিক পক্ষ থেকে প্রেশার আসতো যে আপনি যে একেবারে যাচ্ছেন না, এটা তো ঠিক না, আপনি যান, অন্তত প্রশ্ন করেন না, কিন্তু যান, হাজিরা দেন। তো হাজিরা দিলে আবার সমস্যা, যে প্রশ্ন কেন করছেন না, সেও কিন্তু মামলা এড়াতে পারেনি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই লোকটা কি করবে, মানে এই জন্য মালিকানার প্রশ্নটা আমি বিশেষভাবে এনেছিলাম। শুধু মালিকদের সমস্যাটা না এটা, জি, এটা সাংবাদিকদের সমস্যা। হ্যাঁ, সাংবাদিকদের সমস্যা। আগেও তো মালিক ছিলেন। জি, আগেও মালিক ছিলেন, কিন্তু আগে মালিকরা, মতি ভাই আমার যেটা মনে হয় যে সাংবাদিকতা ব্যবহারের যে সুযোগ আছে এটা ওইভাবেও ফিল করতেন না, বা সমাজ রাজনীতি ওই জায়গায় ছিল না। এখন ব্যাপারটা এমন জায়গায় এসছে যে তারা জানেন যে মিডিয়ার শক্তি কতখানি। আগে দেখা যেত যে, যেমন আমি আমদুল কবির সাহেবের কথা বলতে পারি, বা তার আগে সংবাদ যারা চালাতেন তারা এক দৃষ্টিভঙ্গি নিয়ে চালাতেন, কিন্তু এর পরবর্তীকালে কি হয়েছে? এর পরবর্তীকালে যেটা হয়েছে যে আমাকে বিজ্ঞাপন পেতে হবে, সরকারি বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপন দিয়ে আমাকে চলতে হবে। সুতরাং আমাকে সরকার তোষণ নীতিতে যেতে হবে, নাহলে আমি মিডিয়া রাখতে পারবো না। এটা হচ্ছে তার একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই আমি টেলিভিশন করছি অমুক গ্রুপের কাছ থেকে সমর্থন নিয়ে, সেই গ্রুপ সরকারের সঙ্গে সহমত, সেই গ্রুপ হচ্ছে অন্য ব্যবসা করছে, এখানে সেই গ্রুপ যদি বিজনেস নাও হয় তার কোনো সমস্যা নেই। সুতরাং আমি এটা জানি, আমি যদি টেলিভিশন চালাই বা পত্রিকা চালাই, আমি তো সেটা বুঝেই চালাবো, আমি সরকার তোষণ করব। আমি বলছি যে এই বাস্তবতায় একজন পেশাজীবী সাংবাদিকের আসলে এক ধরনের অসহায়ত্ব আছে। এই অসহায়ত্বটা আমাদের এটাও বিবেচনায় নেওয়া দরকার। রাষ্ট্র এবং সরকারের এত চাপের মধ্যে এবং এই ধরনের পুঁজির এত চাপের মধ্যে একজন সাংবাদিকের পক্ষে কিন্তু নিরপেক্ষতা বজায় রাখা খুবই কঠিন আমার মনে হয়। ফলে এটা ক্ষতিগ্রস্ত যে হতে চায় না ভীষণভাবে, তার পক্ষেই সম্ভব এই পরিস্থিতিতে সাংবাদিকতা মেনটেন করে যাওয়া। একটু দ্বিমত করি আপনার শেষের কথায়। সাংবাদিক হিসেবে আপনার সঙ্গী, আপনার কলিগ, আপনার এটুকু সহানুভূতি খুব স্বাভাবিক। আমিও সাংবাদিকতায় দীর্ঘদিন ছিলাম, আমারও মায়া আছে, কিন্তু শুধুমাত্র বাধ্য হয়ে বা অসহায় হলে হতো না। আমি শুরুতেই বলেছি এরশাদ জামানায় নানাবিধ প্রেশারের কাছে তো মতি ভাই বিক্রি হন নাই। এই গত 16 বছরও তো নুরুল কবিররা বিক্রি হন নাই, মতিউর রহমান চৌধুরীরা বিক্রি হন নাই। তাহলে যাদেরকে বিক্রি হতে হয়েছে তাদেরকে বাধ্য করতো কিনা এটা আমরা দেখতাম, তারা আসলে প্রলোভনে পড়েছিল বেশিরভাগ। আর তারা যারা সরকারের প্রলোভনে নিজের আখের গুছিয়েছে, কয় টাকা বেতন পেয়ে এই ফ্ল্যাট গাড়ি বাড়ি বিট করা সাংবাদিকরা, প্রধানমন্ত্রীর বিট আওয়ামী লীগ বিট করলেই গাড়ি বাড়ি ব্যালেন্স বেড়ে যায় হু হু করে। কোত্থেকে আসে আমরা জানি তো কোত্থেকে আসে। এবং সেই লোকগুলাই তার অফিসের যে ওয়েজ বোর্ড পায় না, যে ঠিকমতো বেতন পায় না, সে কিভাবে খেয়ে পড়ে চড়ে তার খোঁজটাও নিয়েছে। এই সাংবাদিক নেতারা যারা বড় বড় নেতার অবস্থানে নিয়ে তার নিজের স্বার্থ উদ্ধার করেছে, এই খোঁজটা নিয়েছে। একজন সাংবাদিক নেতা, তিনি তো সাগরণী হত্যাকে কেন্দ্রকে আন্দোলনে নামলেন, চেহারা দেখালেন, একটু কঠিন কঠিন কথা বলে সেটাকে পুঁজি করে উপদেষ্টা হয়ে গেলেন। আসলে নিজের আখের গোছানোর হাতিয়ার হিসেবে তারা স্ট্যান্ডবাজি করেছেন। সুতরাং অসহায় হয়ে করেছেন। এইরকম সংখ্যা হচ্ছে মিড লেভেল বা তার নিচের সাংবাদিকদের বলতে পারেন। উপরের দিকের যারা, এরা বেশিরভাগ নিজের স্বার্থ, রাজনৈতিক আনুগত্য, প্রলোভন, এই সব কারণে নিজেকে বিকিয়ে দিয়েছেন। আচ্ছা সায়ন্ত, যে মব কালচার, অনেকেই বলছেন যে মব কালচার বা স্বাধীন সাংবাদিকতার গতি রোধ করছে, আপনার কি মত? ওই যে আগের আলোচনায় বলেছি, এটা রোধ করছে কেন? কারণ হচ্ছে এই সাংবাদিকদের অনেকেরই নৈতিক অবস্থান দুর্বল। দুর্বল কেন? তার এই 16 বছরের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। হয় গিয়ে ওই দুহাতে তেল নিয়ে প্রশ্ন করেছে, অথবা দুহাতে তেল নিয়ে প্রশ্ন না করে বসে থেকেছে যে আমি প্রশ্ন করিনি, এই অবস্থান এখন নিচ্ছেন, অথবা লিখে বলে সমর্থন করেছেন। এই টক শোতে এসে সাংবাদিকদের অনেকে এসে গুমের মতো জঘন্য অপরাধ,
সেটা যখন আমরা তুলে ধরতাম আমাদের সঙ্গে তর্ক করে আমাদের উপহাসের পাত্র করতেন। এই সাংবাদিকরাই এসে যারা টকশোতে কথা বলতেন, তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা কথা বলতে গেলে তারা অবাধ স্বাধীনতার পক্ষে কথা বলতেন, অবস্থান নিতেন। এই সাংবাদিকরাই ক্রস ফায়ার বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিপক্ষে একটা কথা বলেন নাই। দেশ থেকে টাকা পাচার হয়েছে সেটা আমরা যখন তুলে ধরতাম, সেই পরিসংখ্যানকে তারা ডিনায়ালের পথে হাঁটতেন যে এই টাকা পাচার হয় নাই। সেকেন্ড হোম নিয়ে কানাডার কি ওই যে বেগমপাড়া নিয়ে তারা তো কোনো প্রশ্নেই কখনো আমাদের সঙ্গে আপনার সঙ্গে একমত হয়নি। তাহলে এই অবস্থানটা যাদের ছিল তারা এখন ভাবে যে সে কি লিখবে, যদি একটা শব্দ একটু অন্যরকম হয় তাহলে অতীত ওই ভুলের তাকে তাড়িয়ে বেড়ায়, যে তখন তো আমাকে পেয়ে বসবে যে এই যে ফ্যাসিবাদের দোসর এতদিন ছিল এখনও ঘাপটি মেরে বসে তাই করছে। ফলে মবটা ওইখানে যাচ্ছে বেশি, তারা আতঙ্কে থাকে। এবং মব হওয়া উচিত না, প্রাতিষ্ঠানিকভাবেই সংশোধন হওয়া উচিত। সেটা কি করতে পারতো? মালিক পক্ষ, হাউস কর্তৃপক্ষ, যারা যারা এই অপকর্মগুলা করেছে চিহ্নিত করে তাদেরকে তো সসম্মানেই বিদায় দিতে পারতো, যে পরিবর্তিত পরিস্থিতির এই সাংবাদিকতা তোমার কাজ নয়, কারণ তোমার কপালে কালিমা লেপন হয়ে গেছে, তুমি এই সাংবাদিকতা করতে পারো না। হাউসগুলি যদি তারিখেগুলো এক একটা হাউস থেকে 2জন 3জনকে সউদ্যোগে বের করতে এটা দেখতাম, তাহলে বুঝতাম তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। তারা যেটুকু করছে সেটাই তো মব বলেন আর প্রেশার বলেন বা অন্যের কথার ভয়ে বলেন সেটা করেছে। আপনি কি বিশ্বাস করেন যে এমন কোনো হাউস পাবেন যেখানে 2জন 5জন সাংবাদিকও ছিল না যারা অন্যায় সাংবাদিকতা করেছে? তাহলে তাদের বিরুদ্ধে ওই হাউস, ওই কর্তৃপক্ষ কেন একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? নিয়েছে যে কটা, বাধ্য হয়ে নিয়েছে, বলার পরে একে সম্পাদক থেকে বাদ দিলাম, এর এই পদ থেকে বাদ দিলাম, কেন? থ্যাংক ইউ। না হাসান, আপনি তো নিশ্চয়ই লক্ষ্য করছেন যে সায়ন্ত মানে সাংবাদিকদেরকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যদিও তিনি নিজেও একজন সাংবাদিক এখন ছিলেন, এখনও আছেন, এখনও লেখেন। হ্যাঁ, বাস্তব অবস্থা তাই। যেমন আমি যে অনুষ্ঠানটা এখন বসে কথা বলছি আমরা, এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হলো। সাধারণত জানা আছে যে কী কারণে, কারণ একটাই, এখানে সত্য কথা বলার চেষ্টা করা হতো, চেষ্টা করা খুবই লিমিটেড চেষ্টা, তো সেই চেষ্টাও হইতে দেওয়া হয়নি। কিন্তু আমার কথা হলো আপনার কাছে প্রশ্ন যে এই অবস্থার তো মোকাবেলা আমরা করতে পারতাম সম্মিলিতভাবে, সেটা পারলাম না কেন? পাকিস্তান আমলে বা বাংলাদেশ আমলে সাংবাদিকরা আপনি বলছেন যে একসঙ্গে মোকাবেলা করেছেন পরিস্থিতি। এরশাদের আমলে পত্রিকা বন্ধ ছিল, সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, নিজেরা সিদ্ধান্ত নিয়ে এক কলম ফাঁকা রাখা হয়েছে। তো এই পরিস্থিতি থেকে আমরা হঠাৎ করে বেরিলাম কেন, কীভাবে হইল? আজকে দেশে যেটা গণতন্ত্র নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, আমরা যে কথাগুলো বলছি, এটা তো পুরোটা আসামি কাঠগড়ায় আমি বলবো না, আমি বলবো যে আমাদের অবদান একেবারে কম না। আপনার কি মনে হয়? জি, আমাদের অবদান তো আছে। আমি একটু আমার বক্তব্য হয়তো কনফিউশন তৈরি হচ্ছে। আমি আসলে বলতে চেয়েছিলাম যে অনেকে বাধ্য হয়ে এই কাজটা করতে বাধ্য হয়ে করেছে, কিন্তু অনেকে স্বতঃপ্রণোদিত হয়ে করে নি, ব্যাপারটা তো তা না। আমরা তো দেখেছিলাম যে সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়েছিল যাদের কাজ ছিল বিশেষ জায়গায় বসে প্রত্যেকটা মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, মিডিয়াতে কার পদোন্নতি হবে, কার পদোন্নতি হবে, কার চাকরি থাকবে না, এগুলো নির্ধারণ করা, এবং এর সঙ্গে গোয়েন্দা সংস্থা পর্যন্ত জড়িত হয়েছিল। আমার নিজের অভিজ্ঞতা আছে, একটা বের হতে যাওয়া পত্রিকাকে টিপে মেরে ফেলা হয়েছে সামরিক গোয়েন্দাদের তরফ থেকে, আমি নিজের সাক্ষী। সুতরাং আমি জানি না বিষয়টা তা না, এগুলো হয়েছে। আচ্ছা, সাংবাদিকদের ভেতর থেকে যদি প্রতিরোধ থাকতো কাজটা সহজ হতো না, প্রতিরোধটা ছিল না। এবং এখানে আমি বলতে চাচ্ছি যে প্রতিরোধ না থাকার প্রধানতম কারণ হলো এই যে দ্বিদলীয় বৃত্তের মধ্যে সাংবাদিকরা ঢুকে গেল। আরেকটা হচ্ছে যে সমৃদ্ধির তাড়া, এফ্লুয়েন্সের তাড়া, এটা কিন্তু উপেক্ষা করা খুব কঠিন। আমি একটু বলেছিলাম আমার বক্তব্যের শেষে যে যারা এই বাস্তবতার মধ্যে যারা নীতি আদর্শ বজায় রাখতে চেয়েছে তারা কিন্তু পিছিয়ে গেছে, বড় হতে পারেনি। যেমন উনি বলেছেন কয়েকজন সম্পাদকের নাম, যাদের মিডিয়া বড় হতে পারেনি, কারণ তারা ওই যে পুঁজির আনুকূল্য পায়নি, রাষ্ট্রের আনুকূল্য পায়নি, বিজ্ঞাপন পায়নি। বড় হতে পারে কিন্তু মানুষ হিসেবে তারা মানুষের মনে তারা অনেক বড় হয়েছে, তারা বড় হয়েছে। এটা কি কম প্রাপ্তি? অবশ্যই বড় প্রাপ্তি। এবং কালকে একটা বড় পত্রিকায় একজন সম্পাদকের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, আমি মনে করি এটা তার প্রাপ্তি। অন্য পত্রিকায়
তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আর বাংলাদেশে কিন্তু খুব কম সম্পাদক এখন ঝামেলামুক্ত আছেন, কেউ না কেউ প্রত্যেকেই কোনো না কোনো ঝামেলার মধ্যে আছেন, বিকজ বিগত শাসনামলে তাদের ভূমিকা সাংবাদিকতার অনুকূলে ছিল না বা রাষ্ট্র গঠনের অনুকূলে ছিল না, এর বিরুদ্ধে ছিল, এবং তাদের কারণে আসলে সাধারণ সাংবাদিকরাও ভূমিকা রাখতে পারেনি, যারা মানে ওই যে পরিবার চালাতে গিয়ে বেতনের উপর নির্ভরশীল ইত্যাদি। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে একটা রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয়ে না ওঠে, সমাজ যদি গণতান্ত্রিক না হয়, এবং ওখানে যদি মানে জাতীয় বুর্জোয়া শ্রেণীর বিকাশ না ঘটে, তাহলে কিন্তু ভালো মিডিয়া আমরা আশা করতে পারি না। এমনকি আপনি লক্ষ্য করবেন ভারতে এত অগ্রগতির পরও গদি মিডিয়ার জন্ম হয়েছে, কারণ সেখানে রাজনীতি কলুষিত হয়েছে এবং রাজনীতি একদিকে চলে গেছে, যে জন্য বাংলাদেশ প্রশ্নে, ভারত পাকিস্তান যুদ্ধের প্রশ্নে ওখানকার অধিকাংশ মিডিয়ার ভূমিকা কিন্তু আশ্চর্যজনকভাবে খারাপ, এবং তাদের রেটিংয়েও কিন্তু তারা অনেক পিছিয়ে গেছে। শেষ করতে হবে। জি, সুতরাং আমরা মানে মিডিয়ার সমস্যাটাকে আলাদাভাবে দেখার বোধহয় সুযোগ নাই, এটাকে দেশের যে গণতান্ত্রিক রূপান্তর এর সঙ্গে এর সম্পর্ক আছে, এতে প্রভাব বিস্তারের সুযোগ আছে, আবার এর প্রভাবও এর উপর পড়বে, এটাও স্বাভাবিক আমার মনে হয়। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ড আছে। আলাদাভাবে একটু দেখতে হবে আমাদের। কেন দেখতে হবে? সবাই পেশাজীবী, কিন্তু একজন চিকিৎসকও পেশাজীবী, তার হাতে রোগীর জীবন মরণ আল্লাহর পরে। অন্য পেশাজীবীদের সঙ্গে তুলনার দিকে একইভাবে চিকিৎসক যদি গা ভাসায়, এটা তাদের ছাড় দেওয়ার সুযোগ নাই, আলাদাভাবে দেখা হয়। ঠিক একইভাবে সংবাদ মাধ্যমে যারা, তিনি প্রতিদিন বলেন, প্রতিদিন লেখেন, তার হাত দিয়া রাষ্ট্র গঠন হওয়ায় ভূমিকা রাখতে পারেন, অথবা রাষ্ট্রের কালচার এবং গোটা ব্যবস্থাকে ধ্বংস করায় ভূমিকা রাখতে পারেন প্রতিদিন। ফলে তাদেরকে অবশ্যই আলাদাভাবে দেখতে হবে। সায়ন্ত, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হাসান মামুন আপনাকেও। অনেক সুন্দর আলোচনা, মানে আরও দীর্ঘ আলোচনা হতে পারতো এটা নিয়ে, এই সাবজেক্ট নিয়ে। যাই হোক, অন্য একদিন আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।